আসসালামু আলাইকুম। সবাইকে এলহামুর ফিটনেসে স্বাগতম। আমি এলহামুর রহমান, ইন্টারন্যাশনালি সার্টিফাইড নিউট্রিশন স্পেশালিস্ট এবং ইন্টারন্যাশনালি সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার। আপনি কি ঘন, ঘন বিভিন্ন অসুস্থতায় ভোগেন? যেমন ধরুন জ্বর, সর্দি, মাথা ব্যথা আপনার প্রায়ই লেগে থাকে। এছাড়া পিঠ, কোমরে আপনার প্রায়ই বিভিন্ন ধরনের ব্যথা হয়। আপনার হাড় অথবা মাংসপেশিতে ব্যথা হয়। আপনি সারাদিন খুব সামান্য কিছু কাজ করেও বা না করেও সবসময় হতাশাগ্রস্ত বা টায়ার্ড বা অবসাদগ্রস্ত অনুভব করেন। আপনার হয়তো ঘন, ঘন চুল পড়ে যাচ্ছে, আপনার মাসিক সংক্রান্ত সমস্যা হতে পারে, আপনার ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা থাকতে পারে। এছাড়াও শরীরের বিভিন্ন ছোটখাটো সমস্যা থেকে বিভিন্ন বড় ধরনের সমস্যা আপনি যদি নিয়মিত ভোগেন, তাহলে হয়তো আপনি একটি মূল্যবান ভিটামিনের অভাবে এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। জি, আজকে যেই ভিটামিন সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরবো, সেই ভিটামিনটির নাম হলো ভিটামিন ডি। এককালে বা ৮০, ৭০, ৮০ দশকে এই ভিটামিন ডি কে শুধুমাত্র নিতান্তই একটি ভিটামিন ধরা হইতো। কিন্তু বর্তমান তথ্য প্রযুক্তির যুগ অথবা বর্তমান মেডিকেল সায়েন্স বলেন অথবা পুষ্টিবিজ্ঞান বলেন, আ সবখানেই ভিটামিন ডি কে এখন একটি হরমোন ধরা হয়। যে হরমোন আপনার শরীরে অন্যান্য যে সহস্র হরমোন আছে সেই হরমোনগুলোকে নিয়ন্ত্রণ করে। আপনার শরীরে যদি ভিটামিন ডি এর অভাব থাকে, তাহলে ধরা যায় আপনার শরীরে একটি মূল্যবান হরমোনের অভাবে অন্যান্য হরমোনগুলো ঠিকমতো কাজ করছে না। এজন্য ভিটামিন ডি কে অনেক সময় মাস্টার হরমোনও বলা হয়। ভিটামিন ডি স্বল্পতা শুধুমাত্র বাংলাদেশেই নয়, সারা বিশ্বে একটি প্রায় নীরব মহামারীর আকার ধারণ করেছে। আমাদের দেশের যে গবেষণাগুলো হয়েছে, বাংলাদেশের যে সরকারি যে গবেষণাগুলো হয়েছে, ওখানে বলা হচ্ছে বাংলাদেশে প্রায় ৭০ থেকে ৮০% বা তারও বেশি মানুষ ভিটামিন ডির অভাবে ভুগছেন। এর ভিতর বিশেষ করে মহিলা, গর্ভবতী মহিলা, এমনকি শিশু যাদের বয়স ১ থেকে ৬ বছর এবং মহিলা শিশু বাদ দিয়েও যে সমস্ত আ মানুষজন যারা অফিসে নিয়মিত কাজ করেন, শুয়ে বসে কাটান বা যারা বাহিরে ঘোরাফেরা কম করেন, তাদের ক্ষেত্রে ভিটামিন ডি মারাত্মক হারে একটি মহামারী রূপে দেখা দিয়েছে। যারা হয়তো ডায়াবেটিস সমস্যা, এমনকি ক্যান্সার সমস্যা সহ বিভিন্ন জটিল সমস্যার ভুক্তভোগী, তাদের ভিটামিন ডি টেস্ট করে দেখা গেছে যে মাত্রা থাকা দরকার তার থেকে কয়েক গুণ কম। শরীরে ভিটামিন ডির এই মাত্রাকে ন্যানোগ্রাম পার মিলিলিটার সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হয় বা সংখ্যায় বোঝানো হয়। এখন কত ন্যানোগ্রাম পার মিলিলিটার দরকার সে সংক্রান্ত বিভেদ থাকলেও সাধারণত হিসাবে বলা হয় যে ২৫ গ্রাম পার ন্যানো মিলিলিটার ভিটামিন ডির একজন মানুষের প্রয়োজন। বর্তমান আ বিজ্ঞান বা বর্তমান পুষ্টিবিজ্ঞান যেটা বলছে যে এই ২৫ গ্রামের হিসাবটা ২৫ ন্যানো মিলিলিটারের যে গ্রামটা, এটা যথেষ্ট নয়। একজন মানুষের ন্যূনতম ৫০ থেকে ৭০ গ্রাম পার মিলিলিটার মানুষের ভিটামিন ডি প্রয়োজন। বর্তমান পুষ্টিবিজ্ঞান অনুসারে অথবা বর্তমান যে সমস্ত রিসার্চ বা তথ্য গবেষণা বলছে যে একজন মানুষের ন্যূনতম ৫০ থেকে ৭০ আ ন্যানোগ্রাম পার মিলিলিটার ভিটামিন ডি প্রয়োজন। দেখা গেছে যারা নিয়মিত সর্দি, জ্বর, কাশিতে ভোগেন অথবা আপনার মাংসপেশিতে ব্যথা হয়, যেমন ঘাড়, পিঠ, কোমরে ব্যথা হয়, আপনার হাঁটুতে ব্যথা হয় বা হাড়ে ব্যথা হয়, আপনি সারাদিন কিছু না করেও দুর্বলতা অনুভব করেন, হতাশ, অবসাদগ্রস্ত মনে করেন। এছাড়াও আপনার হয়তো উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস সমস্যা আছে, এছাড়াও বহুবিধ সমস্যা আছে। আপনার ফ্যাটি লিভারও থাকতে পারে। যেই সমস্যাই থাকুক না কেন, ভিটামিন ডি যে মাত্রাটি আছে, দেখা গেছে তাদের সেই মাত্রাটি ১০% হিসেবে যদি ধরি, ১০০ ভাগের মধ্যে যদি ১০ ভাগ ধরি বা যে ন্যানোগ্রাম পার মিলিলিটার হিসাব ধরি, তা তার থেকেও একেবারে আশঙ্কাজনকভাবে কম। দেখা যাচ্ছে তাদের মাত্রা ১০ এরও নিচে। এখন প্রশ্ন উঠতে পারে ভিটামিন ডির আসলে কাজটা কি? আমি ১ম এ বলেছি ভিটামিন ডি আসলে একটি হরমোন। হরমোনের কাজ আপনার বডিতে বা আপনার শরীরে যত অঙ্গ-প্রত্যঙ্গ আছে সেই অঙ্গ-প্রত্যঙ্গে সে সিগন্যাল পাঠিয়ে দেয় যে সেই অঙ্গ-প্রত্যঙ্গ কিভাবে কাজ করবে। আ এছাড়া আপনার বডিতে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে,
এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বজায় রাখার জন্য ভিটামিন ডির একটি অপরিহার্য উপাদান। ভিটামিন ডি স্বল্পতা থাকলে আপনার শরীরে ঠিকমতো হরমোন উৎপাদন হবে না। হরমোন উৎপাদন না হলে আপনার ইনসুলিন হয়তো বেড়ে যাবে, আপনার উচ্চ রক্তচাপ হবে, আপনার চুল পড়ে যেতে পারে, আপনি অল্প পরিশ্রমেই অবসাদ অথবা হতাশ অনুভব করতে পারেন, আপনার মাংসপেশিতে ব্যথা হতে পারে, আপনার হাড় ক্ষয় হইতে পারে। এছাড়া আপনার বিভিন্ন সমস্যা যেমন ক্যান্সারের সমস্যাও হইতে পারে। জি, এটা খুব মারাত্মক পর্যায়ে, এক মহামারী পর্যায়ে চলে গেছে। দেখা গেছে যে সমস্ত রোগের যদি একটির সাথে আরেকটির তুলনা করা হয় বা সংযোগ স্থাপন করা হয়, সবকিছুর মূলে দেখা যাচ্ছে যে ভিটামিন ডিটাই আসলে মূল কালপ্রিট বা সমস্যার মূলে। ভিটামিন ডি ছাড়া আপনার শরীরে নতুন কোনো কোষ বা সেল গঠন হবে না। নতুন কোনো কোষ বা সেল যদি গঠন না হয়, আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই তলানিতে নেমে যাবে। হয়তো আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারকে বললেন আমার হাড়ের সমস্যা অথবা মাংসপেশিদের সমস্যা, বা আমি উল্লিখিত যে সমস্ত সমস্যা বলেছি, সেই সমস্ত সমস্যা নিয়ে গেলে ডাক্তার আপনাকে হয়তো ওষুধ দিবে। ধরুন এখানে উদাহরণস্বরূপ বললাম আপনার হাড় সমস্যা, আপনি হয়তো কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন, সে হাড়টা ঠিকমতো জোড়া লাগছে না। সেই ক্ষেত্রে ডাক্তারের কাছে গেলে অন্যান্য ট্রিটমেন্টের পাশাপাশি হয়তো আপনাকে প্রথমে আগে ক্যালসিয়ামের ট্যাবলেট দিবে। ভিটামিন ডি দিতেও পারে, নাও দিতে পারে। তো যাই হোক, দেখা গেল যে এইসব ক্যালসিয়ামের ট্যাবলেট খেয়েও আপনার অবস্থার উন্নতি হচ্ছে না। এর একটি মূল কারণ যে ক্যালসিয়াম আসলে ভিটামিন ডি ছাড়া কাজ করবে না আপনার শরীরে। জি, ক্যালসিয়াম এবং ভিটামিনের সাথে একটি বড় সম্পর্কগত অবস্থান আছে। আপনার ক্যালসিয়াম কাজ করতে হলে অবশ্যই ভিটামিন ডি গ্রহণ করতে হবে। ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম কাজ করবে না, একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। আর ক্যালসিয়াম খেলেই যে আপনার হাড় জোড়া লাগবে বা হাড় ব্যথা কমে যাবে, এ ব্যাপারে দ্বিমত আছে। বর্তমান বিজ্ঞান বা বর্তমান যে পুষ্টিবিজ্ঞান বলছে যে ক্যালসিয়াম ট্যাবলেট খেলে যে আপনার হাড় জোড়া লাগবে, হাড় উন্নতি হবে, এর আসলে কোনো ভিত্তি নেই। বরং বলা হয়ে থাকে বর্তমান সময়ে যে সমস্ত রিসার্চ আসতেছে বা যে সমস্ত গবেষণা হচ্ছে, যে ক্যালসিয়ামের তুলনায় ভিটামিন ডির গুরুত্ব সবচেয়ে বেশি। সেটা আপনার হাড়ের সমস্যার ক্ষেত্রে বলেন, আপনার আঘাতজনিত যে কোনো সমস্যা, আপনার কোনো জায়গায় হয়তো অ্যাক্সিডেন্টের কারণে কোনো ক্ষতি হয়ে গেছে, সেই জায়গাটা তো শুকাচ্ছে না। এছাড়া আপনার উল্লেখিত যেসব সমস্যার কথা বলেছি, যেমন জ্বর, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আপনার চুল পড়ে যাওয়া, হরমোনের বিভিন্ন সমস্যা, এমনকি মেয়েদের পিসিওডি বা পিসিওএস, যে কোনো সমস্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভিটামিন ডি সবচেয়ে গুরুত্ব বহন করছে। সমস্ত সমস্যার ক্ষেত্রে বা মূলে ভিটামিন ডিটাই অবদান রাখছে। অতিরিক্ত ক্যালসিয়াম সেবনে অথবা অপ্রয়োজনীয় ক্যালসিয়াম সেবনে আপনার রক্তনালীতে ব্লক আসতে পারে। আপনার যে নালী বা ধমনী আছে, সেই নালীগুলোর মধ্যে এই ক্যালসিয়াম অপরিশোধিত অবস্থায় জমা হতে হতে একসময় ব্লক তৈরি করে হয়তো আপনার স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাকের সমস্যাও হতে পারে। এছাড়া আপনার শরীরের ভিতর রক্তপাতের সমস্যা হতে পারে। এই জন্য আমরা বলি যে ক্যালসিয়াম অপ্রয়োজনে ব্যবহার করা উচিত নয়। এর বদলে আপনি প্রথমে আগে একজন নিউট্রিশন স্পেশালিস্টকে দেখান অথবা একজন নিউট্রিশনিস্টকে দেখান, যে আপনার খাদ্য তালিকা দেখেই বলে দিতে পারে যে আপনার আসলে কোন পুষ্টির সমস্যায় ভুগছেন। আপনি কি ভিটামিন ডি সমস্যায় ভুগছেন, না অন্য কোনো মেডিকেল সমস্যায় ভুগছেন। শুধুমাত্র খাদ্য তালিকা দেখেই বলে দেওয়া সম্ভব, এটার জন্য আসলে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। আর আরেকটা বিষয়, যে ভিটামিন ডি বলেন বা ক্যালসিয়াম বলেন, আপনি ভাবছেন যে এগুলোর ট্যাবলেট খেলেই তো হয়ে যায়। আসলে আপনারা হয়তো জানেন কিনা যে ভিটামিনের যে ট্যাবলেটগুলো বাজারে পাওয়া যায়, এই ট্যাবলেটগুলো আসলে শরীরের ভিতর ৭০ থেকে ৮০% অপরিশোধিত বা আপনার প্রস্রাব বা মূত্রের সাথে বাহিরে চলে যায়। আর বাদবাকি শুধুমাত্র ১০% বা ১৫% আপনার শরীর শোষণ করতে পারে। এবং এই শোষণের ক্ষেত্রেও আপনি যখন পরিমিত পরিমাণ খাবার খাচ্ছেন, ধরুন আপনার খাবারে অন্যান্য পুষ্টির সাথে ভিটামিন ডিও আছে, সেই ভিটামিন ডির সাথে আপনার ক্যাপসুলের যে ভিটামিন ডিটা আছে,
তার থেকে শুধুমাত্র ক্যাপসুলের 10 থেকে 15% আপনার খাবারের যে ভিটামিন ডি আছে তার সাথে সংযুক্ত হয়ে আপনার শরীরকে সাপোর্ট হিসেবে কাজ করবে। এই জন্য আমরা বলে থাকি আসলে ভিটামিন ট্যাবলেটটা বর্তমান সময়ে একটি অপ্রয়োজনীয় পথ্য ধরতে পারেন যদি পথ্য হিসেবে নেন। ভিটামিন ট্যাবলেট খাওয়ার তুলনায় আপনার ডায়েটটা প্রথমে ঠিক করা উচিত। একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নেবেন, আমার পরামর্শ নিতে পারেন, অথবা যে কোনো নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে আপনি অনুমান করতে পারবেন যে আপনার আসলে সমস্যাটা কোথায়। আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, এখনো বলছি, আসলে দেহের 70 থেকে 80% যে কোনো অসুস্থতার কারণ হলো আপনার খাবার এবং পুষ্টি। খাবার এবং পুষ্টি সমস্যা দেখা কোনো আপনার মেডিকেল ডাক্তারের কাজ না। ওনারা আপনাকে বেসিক ধারণা দেবেন, কিন্তু মূল যে ধারণাটুকু যে আপনার কোন জায়গায় কি সমস্যা, পুষ্টি সংক্রান্ত সমস্যা, এর জন্য আপনাকে কোনো নিউট্রিশন স্পেশালিস্ট, কোনো ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট বা যারা খাদ্য গবেষক বা খাদ্য পুষ্টি জ্ঞান বিষয়ে ধারণা রাখেন তাদের শরণাপন্ন হতে হবে। এখন খাবারের প্রসঙ্গে আসি। কোন সব খাবারে ভিটামিন ডি সবচেয়ে বেশি? ভিটামিন ডি সবচেয়ে বেশি খাবার সাধারণত চর্বিযুক্ত খাবারে দেখা যায়। যেমন ধরুন তেলযুক্ত মাছ, মাংস, মাশরুম হতে পারে, ডিমের কুসুম হতে পারে। এখন অনেকে বলতে পারে যে তেল খেলে, যেমন ধরুন এখানে গরু ছাগলের লাল মাংসের তেল অথবা ডিমের কুসুম বা এই ধরনের তেল জাতীয় খাবার খেলে আপনার হার্ট ব্লক হতে পারে, কোলেস্টেরল বেড়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই কথাটি যে সঠিক নয় এই সম্পর্কিত আমি একটি এই ভিডিওর আগে আমি দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ওখানে আমি তথ্য প্রমাণ সহ বলে দিয়েছি যে খাবারের কারণে আপনার চর্বিযুক্ত মাংসই খান বা তেলযুক্ত মাছ খান বা ডিমের কুসুম খান, ডিমের কুসুম ব্যাপারে এরপরে কোনো ভিডিওতে বলবো। যাই হোক, যেই আমিষ জাতীয় যে খাবারই খান, তেল ছাড়া আপনি যখন খাবারটি খাবেন তখন আপনার শরীর যে ভিটামিন নেওয়ার কথা, যে ভিটামিন শোষণ করার কথা, তা করতে পারবে না। আপনি যখনই ধরুন এই তেল খাওয়া বাদ দিলেন বা ভাবলেন যে তেল খেলে, মাংসের তেল খেলে হয়তো কোলেস্টেরল বাড়বে, হার্ট ব্লক হবে, যখনই আপনি এই চিন্তায় হয়তো তেল ছাড়া মাংস খাওয়া শুরু করবেন, তখন দেখা যাচ্ছে শরীরে পর্যাপ্ত যে তেল বা এখানে ফ্যাট ধরি, ফ্যাটের অভাবে আপনার শরীরের যে ভিটামিনগুলো, বিশেষ করে ভিটামিন ডি, তারপর ভিটামিন এ, তারপর ভিটামিন ই এবং ভিটামিন কে, এইসব ভিটামিন আপনার শরীর ঠিকমতো শোষণ করতে পারবে না। জি, ভিটামিন এ, ডি, ই, কে, বিশেষ করে এই কয়টার ভিটামিন আপনার শরীরে চর্বি ছাড়া ঠিকমতো হজম করতে পারে না। এই জন্য আপনি হয়তো ভাবছেন যে তেল ছাড়া খাবো, চর্বি ছাড়া খাবো, বা আমি হয়তো একটা হয়তো ভিটামিন ডি ক্যাপসুল খেয়ে নিলাম অথবা ক্যালসিয়ামের ক্যাপসুল খেয়ে নিলাম, বা যে কোনো ভিটামিনের ক্যাপসুল খেয়ে নিলেই তো ভিটামিনের অভাব পূরণ হচ্ছে। আসলে তা না। আপনার ডায়েটটা যদি ঠিক না থাকে, আপনার খাবারে এরকম যদি তেল বা আপনার যে পুষ্টির কথাগুলো বলা হলো, এই পুষ্টি গুণ সম্পন্ন খাবার যদি ঠিকমতো না থাকে, সেই ক্ষেত্রে আপনি যত ভিটামিনের ট্যাবলেট বা ক্যাপসুল যাই খান না কেন, আপনার শরীর এটা ঠিকমতো ডাইজেস্ট করতে পারবে না, শোষণ করতে পারবে না। এর ফলে দেখা যাচ্ছে আপনি অপুষ্টিহীনতায় ভুগছেন। আপনার উল্লেখিত যে সমস্ত সমস্যা, যেমন ধরুন যে উচ্চ রক্তচাপ বলেন, আপনার ডায়াবেটিসের সমস্যা বলেন, চুল পড়ে যাওয়া বলেন, আপনার শরীরে ব্যথা বলেন, অবসাদের কথা বলেন, আপনার হাড়ের সমস্যা বলেন, কোনো জায়গায় কাটা বা ব্যথা পেলে ঠিক সময়ে এটা ঠিক না হওয়ার কথা বলেন, বিভিন্ন সমস্যা, আপনার হরমোনাল সমস্যা, পিসিওডি সমস্যা, যেই সমস্যায় বলেন সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ এই ফ্যাট না থাকে বা এই তেলটা না থাকে, সেই ক্ষেত্রে যে ভিটামিন ট্যাবলেটই খান তার মধ্যে বিশেষ করে এ, ডি, ই, কে একটি ভিটামিনও শরীরে শোষণ করতে পারবে না। আপনি যেটাই করেন, যত লক্ষ টাকায় খরচ করুন, আপনার আসলে কোনো লাভই হবে না। আপনি যে মেডিসিনই নিন, দেখা যাচ্ছে এই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্যই আপনার সুস্থ যে শরীরটা সে আরো অসুস্থ হয়ে পড়ছে। আমি এই সংক্রান্ত এর আগেও ভিডিও দিয়েছি, যেখানে বলেছি যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে, যেমন ধরুন গ্যাসের ট্যাবলেট বা অ্যাসিডিটির সমস্যার জন্য অ্যান্টাসিড বা বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা দিয়েছি। এও বলেছি যে অপ্রয়োজনে যে মুড়িমুড়কির মতো আপনি নাপা ধরেন, উদাহরণস্বরূপ নাপা, বা আপনার এই ধরেন জ্বরের জন্য আপনি নাপা খাচ্ছেন, অথবা গ্যাস অ্যাসিডিটির জন্য হয়তো যে কোনো গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন, অ্যান্টাসিড খাচ্ছেন, এই সমস্ত ওষুধ
আপনার দীর্ঘমেয়াদী সেবনে, অপ্রয়োজনীয় সেবনে জীবন বিনাশী ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আলোচনায় বলা হলো যে একজন মানুষের 50 থেকে 70 ন্যানোগ্রাম পার মিলিলিটার ভিটামিন ডি প্রয়োজন। কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন কোনো ডাক্তারের কাছে গেলেন, ওনারা যদি ভিটামিন ডি আপনাকে দেন, হয়তো দিবেন হয়তো 600 থেকে 800 আইইউ। আইইউ মানে হলো ইন্টারন্যাশনাল ইউনিট। যদি হিসাব করা হয় যে আপনি ধরুন খুব আলোকিত বা সূর্যের আলোর ভিতর 30 থেকে 40 মিনিট অবস্থান করেন, সেই ক্ষেত্রে আপনার 1000 আইইউ পর্যন্ত আপনার শরীর ভিটামিন ডি গ্রহণ করতে পারে। আমরা সকলেই জানি সূর্যের আলোতে ভিটামিন ডি আছে, কিন্তু কতখানি ভিটামিন ডি আছে এ সম্পর্কে বিভিন্ন মতবাদ থাকলেও সাধারণত ধরা হয় যে আপনি 30 মিনিট থেকে 1 ঘন্টা যদি সূর্যের আলোয় থাকেন, সেক্ষেত্রে 1000 আইইউ সমপরিমাণ আপনার শরীর ভিটামিন ডি শোষণ করছে বা ভিটামিন ডি গ্রহণ করছে। দেখা যাচ্ছে বেশিরভাগ মেডিকেল ডাক্তার তারা যে পড়াশোনা করেছেন, বেশিরভাগই আসলে 80 দশক বা 70 দশকের যেসব মেডিকেল সংক্রান্ত বইপত্র সেখানে উল্লেখ আছে যে মানুষের 600 থেকে 800 আইইউ ভিটামিন ডি হলেই যথেষ্ট। সেই ক্ষেত্রে একটা মাত্রা বলা আছে, সেই ক্ষেত্রে 50-70 ন্যানোগ্রাম পার মিলিলিটার না বলে বলা আছে মানুষের 25 গ্রাম পার ন্যানোলিটার ভিটামিন ডি থাকলেই যথেষ্ট। আসলে এই সংখ্যাটি তখনকার যে গবেষণা ছিল, সেই গবেষণা সেই সময় যে স্বল্পতা, সেই সময় এরকম ইন্টারনেট ছিল না, এত তথ্য প্রযুক্তি ছিল না। সেই সময় হিসেবে এই সংখ্যাটি ধরা হলেও বর্তমান যে আধুনিক জ্ঞান প্রযুক্তির যুগ, বর্তমান যে পুষ্টিবিজ্ঞান ধরেন বা বর্তমান যে মেডিকেল সায়েন্স ধরেন, যারা যে সমস্ত ডাক্তার, বিদেশে যে সমস্ত ডাক্তার যারা আপডেটেড, তারাই এখন বলছেন যে এই 600 থেকে 800 আইইউ যথেষ্ট নয়। এমনকি 1000 আইইউ যেটা বলা হচ্ছে 30 মিনিট থেকে 1 ঘন্টার যে হিসাব, এটিও আসলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বা হরমোন সমস্যার জন্য আসলে যথেষ্ট নয়। এই ক্ষেত্রে ওনারা রেকমেন্ড করে, অথবা একজন পুষ্টি বিজ্ঞানী অথবা আপনি যদি নিউট্রিশন স্পেশালিস্ট হিসেবে আমার মতামত চান, সেই ক্ষেত্রে আমি একজন মানুষকে রেকমেন্ড করব ন্যূনতম 2 থেকে 4000 আইইউ প্রতিদিন গ্রহণ করতে। এটা খাদ্যের মাধ্যমে গ্রহণ করবেন। আর আমরা এটাও জানি যে ভিটামিন, যদি ক্যাপসুলের কথাই বলেন, ভিটামিনের ক্যাপসুল আসলে খাবার ছাড়া এটা ঠিকমতো শোষণ করবে না। এর আগেও বলেছি যে কোনো ভিটামিনের জন্য শরীরে যথেষ্ট পরিমাণ চর্বি বা ফ্যাট থাকতে হবে। এরপরে আপনার ডায়েটটি ভালো হতে হবে, যে ডায়েটে যথেষ্ট পরিমাণ উল্লেখিত ভিটামিনটা আছে। এরপরে আপনার যে ভিটামিন ক্যাপসুলটা খাচ্ছেন, তার মধ্যে যে সামান্য সংখ্যক হয়তো 10 থেকে 15% সহায়ক হিসেবে সম্মিলিত হয়ে আপনাকে যে অভাবটা আছে তা পূরণ করছে। আপনারা হয়তো কোভিড মহামারীর সময় বিভিন্ন আর্টিকেল দেখেছেন ইন্টারনেটে ভিটামিন ডি সম্পর্কিত। হয়তো অনেকে বলেছে বা অনেক ডাক্তার বলেছে যে 10,000 আইইউ বা 20,000 আইইউ ভিটামিন ডি খেতে, সপ্তাহে একটি খেতে বা মাসে একটি করে খেতে। এই সংক্রান্ত বিষয়েও অনেক মতবিরোধ আছে। সাধারণত যাদের বিভিন্ন উল্লেখিত সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলো বিদ্যমান, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু আগে যে রেকমেন্ডেশন করলাম বা একটু আগে যে সংখ্যাটি বললাম যে 2 থেকে 4000 আইইউ, এই সংখ্যাটি আরো কয়েক গুণ বাড়তে পারে। সেই ক্ষেত্রে হয়তো হইতে পারে যে আপনার হয়তো 8000, 10,000, 15,000, 20,000 আরো বেশি আইইউ প্রয়োজন হইতে পারে। এই জিনিসটি আপনার ডাক্তার যদি টেস্ট করে মাধ্যমে, যদি আপনার ডাক্তার যদি এখন আপডেটেড একজন ডাক্তার হন, সেই ক্ষেত্রে উনি টেস্ট করে হয়তো ঠিকমতো রেকমেন্ডেশন দিতে পারবেন। তা না হলেও আপনি যে কোনো নিউট্রিশন স্পেশালিস্ট বলেন বা নিউট্রিশনিস্টের কাছে যে ভিটামিন ডি টেস্টের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন যে আপনার কতখানি ভিটামিন ডিটা প্রয়োজন, অথবা কতখানি ভিটামিন ডি আপনার অলরেডি পূরণ হয়ে গেছে। এই সংক্রান্ত সমস্ত তথ্য আসলে টেস্ট ছাড়া বোঝা খুব মুশকিল। সাধারণভাবে আমরা বলে থাকি যে উল্লেখিত যে সমস্যার ক্ষেত্রে অবশ্যই সবার ভিটামিন ডি গ্রহণ করা উচিত, খাবারের মাধ্যমে গ্রহণ করা উচিত। এছাড়াও বা এর পাশাপাশি ভিটামিন সাপ্লিমেন্ট হিসেবে বা সহায়ক হিসেবে আপনি ভিটামিন ডির ক্যাপসুল নিতে পারেন। সেই ক্ষেত্রে ন্যূনতম 2 থেকে 4000 আইইউ প্রতিদিন 3 থেকে 6 মাস আপনি গ্রহণ করে দেখতে পারেন। এরপর
ডায়াগনস্টিক সেন্টারে যেয়ে ভিটামিন ডি টেস্ট করে দেখতে পারেন যে আপনার আসলে যে ন্যানোগ্রাম পার মিলিলিটার হিসাব করা হলো এটা কতখানি, এটা কি 10-20-এ আছে, 30-এ আছে, 50-এ আছে, না আরো কম বেশি। টেস্ট ছাড়াটা বোঝাটা আসলে খুব মুশকিল। আর ডাক্তাররা সাধারণত এই টেস্টটা খুব কম দেন। এর কারণ দেখা যাচ্ছে যে বেশিরভাগ পেশেন্ট এই এই এটা অ্যাফোর্ড করতে পারে না, বা এই টেস্টের খরচ অনেকের কাছে অনেক বেশি। আমি ইন্টারনেট ঘেটে জেনেছি যে এই ভিটামিন ডি সংক্রান্ত টেস্ট করতে হয়তো ৩ থেকে ৪,০০০ টাকাও লাগতে পারে শুধুমাত্র একটি টেস্ট। সেই ক্ষেত্রে অনেকে এই এত খরচ করে টেস্ট করতে নারাজ থাকেন। তা তাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে যে যেহেতু এটি সহায়ক, আপনি আপনার ডায়েটটাকে ঠিক করেন। আপনার কি খাচ্ছেন না খাচ্ছেন সেটা আপনার নিউট্রিশনিস্টকে বলুন। তারা দেখে বলে দেবে যে না, আপনি যা খাচ্ছেন যথেষ্ট খাচ্ছেন। আপনার সমস্ত ভিটামিনের অভাব পূরণ হচ্ছে। সেক্ষেত্রে আপনার আসলে ভিটামিন ডি বলেন, ক্যালসিয়াম বলেন, আসলে কোনো আলাদা কোনো সাপ্লিমেন্ট বলেন ভিটামিন ট্যাবলেট আসলে আপনার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে তো আপনার প্রয়োজন থাকলো না। আর যদি আপনার নিউট্রিশনিস্ট আপনাকে বলে যে না, আপনার খাবারে যথেষ্ট পরিমাণ ভিটামিন যা দরকার তা আসছে না, আপনি কম খাচ্ছেন, আপনার এই খাবারটাকে ঠিক করতে হবে। এর পাশাপাশি আপনার সাপ্লিমেন্ট হিসেবে যে কোনো ভিটামিন ডি হোক, বা ক্যালসিয়াম হোক, ম্যাগনেসিয়াম হোক, জিঙ্ক হোক, যেটাই হোক, আপনার পুষ্টিবিদ আলোচনা করে আপনাকে পরামর্শ দিবে যে আপনার কি প্রয়োজন, কতদিনের জন্য প্রয়োজন। মনে রাখবেন, মেডিকেলের ডাক্তারের কাজ হলো আপনার এমার্জেন্সি কোনো সমস্যা, যেমন অ্যাক্সিডেন্ট বা আপনার প্রাণঘাতী কোনো সমস্যার ক্ষেত্রে তড়িৎ সমাধান দেওয়া। আর একজন নিউট্রিশনিস্ট বা নিউট্রিশন স্পেশালিস্ট বলেন, ইনাদের কাজ হচ্ছে আপনার যে 24 ঘন্টার যে জীবনটা আছে, এই জীবনটা কিভাবে সাজাচ্ছেন, তার খাদ্য পুষ্টি কিভাবে গ্রহণ করছেন, আপনি ঠিকমতো ব্যায়াম করছেন কিনা, এই সংক্রান্ত পরামর্শ দিয়ে আপনার শরীর বা স্বাস্থ্যকে উন্নতি করা। একজন ডাক্তার আপনাকে হয়তো সময় দেবে 5 থেকে 10 মিনিট, বিভিন্ন ওষুধ দিবে এবং হয়তো বলবে এতদিন পরে আসে ভিজিট দিন। কিন্তু একজন নিউট্রিশনিস্ট আপনাকে ঘন্টার বেশি সময় দিবেন। তার কারণ একজন নিউট্রিশনিস্ট আপনি গত 24 ঘন্টায় বলেন, বা গত 2 থেকে 3 দিন, বা গত মাস, এমনকি আপনি সাধারণত কি খান, এই সমস্ত কিছু তথ্য পর্যালোচনা করে আপনি 24 ঘন্টার যে জীবন, যে আপনার লাইফস্টাইল আছে, এই সংক্রান্ত সঠিক সুস্বাস্থ্যের জন্য পরামর্শ দিয়ে থাকেন। ইংরেজিতে একটি কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। এর অর্থ হলো আপনার রোগ হওয়ার আগেই আপনি যদি আপনার লাইফস্টাইল ঠিক করতে পারেন, আপনার খাদ্য পুষ্টি ঠিক থাকে, আপনার নিয়মিত ব্যায়ামের যদি অভ্যাস থাকে, সেই ক্ষেত্রে আসলে আপনার কোনো মেডিকেল সমস্যায় যেতেই হচ্ছে না। আপনি শুরুতেই আপনার লাইফস্টাইল ঠিক করে আপনার ভবিষ্যতে যে মেডিকেল সংক্রান্ত সমস্যা তা রুখে দিলেন। এই জন্যই বলা হয়েছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। মানে আপনি যে নির্মূল করার জন্য, ওষুধের মাধ্যমে অসুখ নির্মূল করার জন্য আসলে যাচ্ছেন, আসলে কোনো ওষুধই আপনার কোনো সমস্যা ওইভাবে নির্মূল করবে না। আপনাকে সাময়িকভাবে আপনাকে স্বস্তি দিবে। হয়তো 2 মাস 4 মাস আপনি ভালো থাকবেন। এরপরে দেখা যাচ্ছে হয়তো আবার এই সমস্যা ফেরত আসছে, ঘন ফেরত আসছে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে বাংলাদেশ বলেন, সারা পৃথিবীতে ধরেন যতগুলো মেডিকেল হাসপাতাল বা ক্লিনিক আছে, বা আপনার আত্মীয়স্বজন বলেন বা আপনি বলেন, যতবার মেডিকেলে সেবা দিতে গিয়েছেন, সেই তুলনায় কিন্তু সুস্থতার হার বাড়েনি। দেখা যাচ্ছে মানুষ দিন দিন আরো বেশি অসুস্থ হচ্ছে। যেমন এই ডায়াবেটিস সমস্যা, হার্ট সমস্যা, উচ্চ রক্তচাপ সমস্যা, এগুলো লেগেই আছে। ওষুধ যদি আপনার এগুলো সমস্যা নির্মূলই করত, আপনার ওষুধ যদি আপনার কিওর হইতো, তাহলে কিন্তু আমরা এখানে আসলে আমাদের কথা বলার কোনো প্রয়োজন ছিল না। আমরা খাদ্য পুষ্টির ব্যাপারে কথা বলতাম না, আমরা ব্যায়ামের ব্যাপারেও কথা বলতাম না। আমরা বলতাম একটা ওষুধ খেয়ে নাও, একটা হয়তো নাপা খেয়ে নাও, প্যারাসিটামল খেয়ে নাও, গ্যাসের ওষুধ খেয়ে নাও, অ্যান্টাসিড খেয়ে নাও, হাড়ের ব্যথার জন্য বা হাড়ের সমস্যার ক্যালসিয়াম খেয়ে নাও। তাহলে যদি সবকিছু যদি নির্মূল হতো, তাহলে আসলে আমাদের এখানে আসলে বলার কোনো প্রয়োজনই ছিল না। যেহেতু এগুলো খেয়েও মানুষ আসলে পরিপূর্ণভাবে সুস্থ হচ্ছে না, দেখা যাচ্ছে ঘন ঘন আপনাকে ডাক্তারের কাছে যেতেই হচ্ছে, ডোজ বাড়তেছে এবং প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, আমরা সকলেই জানি। তারপরও
দেখা যাচ্ছে যে আমরা সচেতনতার অভাবে আমরা কোনো নিউট্রিশনিস্টের কাছে যাচ্ছি না, আমরা কোনো ফিটনেস ট্রেনারের কাছে যাচ্ছি না, যেন আমাদের শরীরটা ভালো থাকে, আমরা ব্যায়াম করতে পারি। এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী বিভিন্ন অসুস্থতা আপনার সারা জীবন লেগেই থাকতেছে, এবং ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আপনি আপনার বয়স যখন ধরুন 40, 50 বা 60, এখন দেখা যাচ্ছে কম বয়সেও 20-30এও মানুষ অসুস্থ হচ্ছে। অসুস্থ হয়ে আপনাকে মেডিকেলে ভর্তি হতে হচ্ছে, বেডে পস্তাইতে হচ্ছে, এবং হঠাৎ করে এই রোগের কারণে মানে ওষুধ খেতেই আপনি হয়তো মৃত্যুবরণ করছেন। আপনি কি চান হাসপাতালের বেডে শুয়ে কাতরাতে ওষুধ খাওয়া অবস্থাতেই হোক বা যেটাই হোক ট্রিটমেন্ট নিতে মারা যান? আপনি কি তাই চান? আপনি কি মনে করেন যে বয়স হলেই আপনার এই অসুস্থতা স্বাভাবিক? জি না, এই অসুস্থতা স্বাভাবিক না। এখন থেকে 50-100 বছরও যদি ধরা হয়, বা আপনার দাদা বা নানাদের আমল ধরেন, দেখা যাচ্ছে সেই সময় এত ঔষধ আবিষ্কারও হয়নি, এত অসুস্থতাও আসেনি। মানুষ কিন্তু ঠিকই আপনার সেটা ভালো খাবার বলেন বা পরিশ্রম বলেন, সবকিছুতেই এগিয়ে ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমরা অলসতার কারণে বলেন, খাদ্য পুষ্টিতে সমস্যা বলেন, খাদ্যে ভেজাল ধরতে পারেন। কিন্তু খাদ্য ভেজাল শুধুমাত্র আ যথেষ্ট কারণ নয়। এর সাথে আপনার আ নিজের আ সচেতনতা অথবা আপনার অধৈর্য একটা বড় বিষয়। আপনি অনেক কিছু জানেন কিন্তু মানেন না, করতে চান না, একগুঁয়েমি করেন। এটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এইজন্য আমি বলব, আপনার শরীর নিয়ে জুয়া না খেলে বা ভাগ্যের উপর সবকিছু ছেড়ে না দিয়ে আপনি ১ম এ একজন নিউট্রিশন স্পেশালিস্টকে দেখান, বা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্টকে দেখাতে পারেন। একজন সার্টিফাইড ফিটনেস ট্রেনারকে দেখান, যে আপনাকে ব্যায়ামের কৌশলগুলো শিখে দিবে। এইজন্য যে আপনাকে জিমে যেতে হবে তা না। যেমন আমি একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার। আমার কাজ আপনাকে ব্যায়াম সংক্রান্ত পরামর্শ দেওয়া। হতে পারে সেটা আপনার বাসাতে হতে পারে, আপনার যদি জিমে করেন জিমেও হতে পারে, যেকোনো জায়গায়। আপনার আপনি যে ব্যায়াম করছেন এটাই হলো আ মূল প্রাপ্তি আপনার সুস্বাস্থ্যের জন্য। কোথায় করছেন, কি দিয়ে করছেন, এটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে। এটার জন্য আপনাকে জিমে যেতে হবে, অমুক কাজ করতে হবে, অমুক জিনিস কিনতে হবে, সেটা না। আপনার সদিচ্ছাটাই এখানে মেইন। আপনার সদিচ্ছাই আপনার সুস্বাস্থ্যের আ অন্যতম একটি অপরিহার্য অংশ। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি বা আমার তথ্য যদি ভালো লাগে থাকে, সেই ক্ষেত্রে আমার YouTube চ্যানেল আছে, ওখানে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিতে পারেন। আমার Facebook চ্যানেল আছে বা আমার Facebook পেজ আছে ইলহামুর ফিটনেস, সেখানে লাইক বা ফলো দিতে পারেন। আমি নিয়মিত আ তো খাদ্য, পুষ্টি এবং ব্যায়াম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা আলোচনা করে থাকি এইসব পেজে। আ এছাড়া আপনি আ আমার কাছ থেকে অনলাইনে সরাসরি যেকোনো খাদ্য, পুষ্টি অথবা ব্যায়াম সংক্রান্ত প্রফেশনাল ভাবে পরামর্শ নিতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।